সাদির কণ্ঠ শুনে পিউ পিটপিট করে চোখ খুলল। সে তো ভেবে নিয়েছিল সে ওপরে চলে গেছে। দরজা খুলতেই দাবাং মার্কা কি তার উপরে পড়েছে, সে তো চ্যাপ্টা হয়ে গেছে। এই মেয়ে কি ভাবছিস, উঠ। পিউর হুঁশ আসলো সাদিকের সামনে ভাবলেহীনভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে। পিহুর প্রচণ্ড রাগ হলো, আর এটাও বুঝতে কষ্ট হলো না সাদি পিহুর উপরেই পড়েছে। পিহু রাগে সুরে বলে উঠে, যেখানে যাচ্ছি সেখানে মারছেন, লজ্জা করে না আপনার? আমার উপরে ইচ্ছে করে পড়ে আমাকে মারার খুব ইচ্ছে, তাই না? 3 বছর আগে পুরোপুরি মারতে পারেনি, তাই তো? প্রিয় কথাগুলো বেশ রেগেই বলো। কিছুক্ষণ আগের রাগ আর এখনের মিশ্রিত হয়ে বেশ ভালোই রেগে সাদির চোখ ছোট ছোট করে বলে ওঠে, মানে? আমি তোকে মারতে চাই মানে? মানে বুঝেন না? এখনই তো মারবেন বলে মাজা ভেঙে দিলেন। তোর কোমর ভেঙেছে? ভাঙিনি তো, কি? উঠ। কই উঠব? সাদে পিহুর হাত ধরে জোরে টেনে তুলল। পিহুর কোমরে অসহ্য যন্ত্রণা নিয়ে কুঁকড়ে গেল। ব্যথায় কেঁদে উঠে দাঁতের দাঁত চেপে বলে উঠে, ছাড়েন অশুভ লোক, আমার পুরো লাইফটা নষ্ট করে ফেলছেন আপনি। এখন আমার কোমর শেষ করে দিলেন। ছাড়েন আমাকে। আমি তোর জীবন নষ্ট করেছি মানে? ভুরু কুচকে সাথে জিজ্ঞাসা করলো, মনে নেই আপনার অশুভ লোক? আমাকে আপনি আর কিছু বলায় সাদি পিহুর গাল নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল। পিহুর চোখ লাল রাগে, কোমর আর গালের ব্যথা, চোখ দিয়ে পানি পড়ছে। সাদি বেশ রাগে কণ্ঠে বলল, তোর লাইফ আমি নষ্ট করিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। আর সেই ভুলের মাসুল দিতেই আমি এদেশে ভুলে এসেছি। আর অশুভ কাকে বলিস তুই? জানিস এর মানে? পিহুর চোখ দিয়ে পানি পড়ছে। পিহু আরও রেগে গেল। এক প্রকার জোরে খামচে দিল সাদের হাতে, সাথে নখ বসিয়ে ফর্সা হাতে বসে গেছে। রক্ত পড়তে লাগলো, তাও সাদে পিহুর গাল ছাড়ল না। পিহুর মনে হচ্ছে গালের চামড়া ছিঁড়ে যাবে। পিহু এবার ফুঁপিয়ে উঠল। পিহুর চোখে পানি দেখে সাদি এবার ছেড়ে দিল পিহুকে। বাম হাত দিয়ে পকেট থেকে সেই মার মলম বের করে কঠিন কণ্ঠে বলে উঠল, মলম লাগিয়ে নে, আর তোর ভুল শুধরাবো, রেডি থাক, আমি হসপিটালে যাচ্ছি। বলে গটগট পায়ে সাদি রুম থেকে বের হয়ে গেল। সাদি বের হতেই পিহু জোরে কেঁদে উঠল। খুব লেগেছে তার। রাগের বশে উল্টাপাল্টা বলে ফেলছে। তার দরুন এইভাবে মারবে পিহু বুঝতে পারেনি। পিহুর চোখ জুড়ে নোনা জল মেজে ঘষে ঘষে বিছানার পাশ গিয়ে বিছানায় মাথা রেখে ফুঁপিয়ে উঠল। পিহু কোমরে অসহ্য ব্যথা করছে তার। পিহুর চোখ গেলে একটা বাক্স আর মলমের দিকে, যেগুলো সাদি রেখে দিয়ে গিয়েছে। পিহু হাত বাড়িয়ে নিয়েই বক্সটা খুলল। সাদি রুমে এসে ফাহাদকে বলল। ফাহাদ কল রিসিভ করতেই সাদি তাকে হসপিটালের বাইরে অপেক্ষা করতে বলল। ফাহাদ মাত্রই ঘুমাবে বলে প্রস্তুতি নিয়েছে। সেই মুহূর্তে সাদির কল পেয়ে ধরেছে, আর এখন তাকে হাসপাতালে সামনে যেতে হবে। একটা লম্বা শ্বাস নিয়ে ফাহাদ বাড়ি থেকে বের হলো। সিনিয়র ডাক্তার, তার উপর প্রিয় বন্ধু, কথা শোনা লাগবেই। সাদি গায়ে শুভ্র রঙের পাঞ্জাবি জড়ানো। হসপিটালে কল দিয়ে জানতে পেরেছে তার বাবার আজ অপারেশন হবে। সেই চিন্তায় মাঝে পিহুর সেই বিষাক্ত অতীত মনে করানোতে বেশি রেগে গিয়েছে। ইলিয়াস চৌধুরীর বড় সমস্যা নেই। এর আগে চিকিৎসা করলে এতদিন পরে থাকা লাগতো না। আজ অপারেশন করলে 15 দিনের মধ্যে দেশে ফিরতে পারবে। তবে পুরোপুরি সুস্থ হয়ে হাঁটাচলা করতে 6 মাস লাগবে। এতদিন পরে থাকার জন্য অনেক অঙ্গ ড্যামেজ হয়ে গেছে। সাদি গাড়ির চাবি নিয়ে আর ড্রয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে রুম থেকে বের হয়। চোখ লাল, মুখ গম্ভীর একজন ডিলারের সাথে দেখা করবে সে। হসপিটাল থেকে ইলিয়াস চৌধুরীকে দেখে আসার পর সাদিল নিজের ব্ল্যাক মার্কেসেট গ্যারেজ থেকে বের করে স্টিয়ারিং ঘুরিয়ে চলতে থাকে। ফাঁকা রাস্তায় শাঁসা শব্দে এগিয়ে চলছে সাদির কালো রঙের মার্সিডিজ গাড়িটা। সাদি ফাঁকা রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় গাড়ি চালাতে চালাতে শয়তানি হেসে বিড়বিড় করে উঠে বলে, কাকে বললি যে জীবন নষ্ট করেছি? এবার প্রত্যেক মিনিটে অনুভব করবে কুইন। তোকে এবার বোঝাবো এই শাড়ি কে, তোর কপালে কি আছে তুই নিজেও জানিস না। সাদি জোরে হেসে উঠল। ঠিক সে সময় ফোনটা বেজে উঠল। সাদি ফোনের দিকে তাকিয়ে দেখলো স্ক্রিনের স্পষ্ট লেখা ডিলার এক্সকেল। সাদি বিড়বিড় করে বলল, ওই কল চলে এসেছে। এবার সাদি হেসে ফোন রিসিভ করলো। কানে নিয়ে বলে উঠল, হ্যালো।
সাদি হসপিটালের রিসেপশনে দাঁড়িয়ে ডক্টরের সাথে কথা বলছে। আজ ইলিয়াস চৌধুরীর অপারেশন। সাদি নিজের বাবার চিন্তায় ঘেমে যাচ্ছে। ডাক্তাররা তাকে সান্ত্বনা দিল, চিন্তার কিছু নেই, অপারেশনের পরে দেশে নিয়ে যেতে পারবে, চাইলে এখনও রাখা যাবে তাতে। তবে হসপিটালে বন্দি জীবন থেকে দেশে মুক্ত বাতাসে রাখাই ভালো। সাজি ডাক্তারের সাথে কথা বলে ইলিয়াস চৌধুরীর অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিল। এদিকে মিসেস আতিয়া বেগম কাঁদছেন। সাদি আতিয়া বেগমকে সান্ত্বনা দিয়ে একটা নার্স ডেকে তার সাথে পাঠিয়ে দিল হসপিটালের ক্যান্টিন সাইডে। আতিয়া বেগম চলে যেতেই সাদি পকেট থেকে ফোন বের করে চেক করলো। ডিলার এক্সেলের 4-4টা কল। সাদি ফোন ব্যাক করে হাঁটা শুরু করলো পার্কিংয়ের দিকে। নাবিল রাস্তার ফুটপিট দিয়ে এগিয়ে চলছে সামনে। বাবার ব্যবসার হাতে নিয়েছে। মনে একটা সুপ্ত ইচ্ছা, পিহুকে নিজের রানী বানানো। পিহুকে নিয়ে একটা রাজ্য তৈরি করবে, যেখানে তাদের সুখে সংসার হবে। সেখানে রাজা নাবিল আর রানী হবে পিহু। এসব ভাবতে ভাবতে মুচকি হাসি দেয় না। পিহুর সাথে কথা হয় না, তবু নাবিল জানে পিহু তাকে অসম্ভব ভালোবাসে, যাকে বলে অন্ধ ভালোবাসা। নাবিল চোখ বুজে বলে দিতে পারবে সে সত্যি একটা ভালো মেয়ে পছন্দ করেছে। নাবিল জানে সে একটা ভালো পর্যায়ে দাঁড়াতে পারলে সে পিহুকে পাওয়ার জন্য ইলিয়াস চৌধুরীর কাছে হাত পাততে পারবে। সেই জন্যই সে ব্যবসায় মন নিবেশ করছে। যেদিন কলেজে সে বিখ্যাত জলপাই গাছের নিচে বসে ইরাপের সাথে কথা বলছে। ইভা হলো জেরিনের ক্লাসমেট। মেয়েটা খুব ভালো। ইভা যখন জেনেছে সে নাবিল জেরিনের ভাই, তখন থেকে জেরিনের পিছু সুপারগুলোর মতো চিপকে গেছে। সেই সকাল থেকে জেরিনের কাছে নাবিলের নাম্বার চাচ্ছে। জেরিন ভেবে পায় না গার্লফ্রেন্ড আছে শুনেও পিছনে পড়ে এই কোন ধরনের অসভ্যত মেয়ে। জেরিন বিরক্ত হয়ে নাম্বার দিয়ে দেয়। ইফার হাসি দেখে কে আনন্দে জেরিনকে চুমু দিয়ে ফেলে, পরে নিজেই লজ্জা পায়। জেরিন বুকে হাত গুজে বলে ওঠে, নাবিল ভাইয়া পিহু বাদে আর কাউকে ভালোবাসবে না। আমি হাল ছাড়া পাত্রী না জেরিন। চেষ্টা করে দেখতে পারো, কিন্তু কোনো লাভ হবে না। লাভ লজ জানি না, আমি তোমার ভাবি হলাম। বুকে খুব তাড়াতাড়ি মিলিয়ে নিও। জেরিন নাকমুখ কুচকে ভেংচি কেটে বলে, দেখবো নি। আমার ভাইয়ের ভালোবাসা সস্তা না। সরো তো, বাড়ি যাব। ইভা বিরক্ত হলেও জেরিন পিহুকে চিনে, মেয়েটা সুন্দর, কিন্তু তার মতো ক্ষমতাশালী বাবার মেয়ে না। ইভা যা চায় তা নিজের ব্যবসার ক্ষমতা জোরে পেয়ে যাবে। ইভা একটু জোরে হেসে বলল, তাহলে দেখো জেরিন আমার হবু ননদিনী, এখনই তোমার ভাইকে পটাচ্ছি বলে কল দিল নাবিলের নাম্বারে। জেরিনের বিরক্তির শ্বাস ফেলে গাছের নিচে গিয়ে বেঞ্চে বসলো। বেশ শান্তিপূর্ণ জায়গাটা। এমনিতেই পিহুর সাথে কথা না হয় না 3 দিন ধরে। মেয়েটা ঠিক মতো পৌঁছেছে কিনা শিওর না, তার উপর উটকো ঝামেলা। ইভা হেসে জেরিনের পাশে বসলো। তারপর নিজের ফোনে লাউড স্পিকার দিয়ে বলল, তোমার ভাইকে পাঠানোর প্রথম ধাপ ফলো মি ননদিনী। নাবিল বাড়িতে ঢুকে সোফায় বসতে যাবে, ঠিক সেই মুহূর্তে নিজের ফোনটা ভাইব্রেট হয়ে বেজে ওঠে। নাবিল বিরক্ত হয়। কিছু একটা ভেবে ফোন হাতে পেয়ে অচেনা নাম্বার পেয়ে খুশি হয়ে যায়। নিশ্চয়ই পিউ ফোন দিয়েছে। নাবিল কল রিসিভ করে হ্যালো বলতে মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ওপাশ থেকে ইফা বলে ওঠে, হ্যালো ভাইয়া, কেমন আছেন? কে আপনি, নাম্বার কই পাইলেন? ভাইয়া আমি ইফা। কোন ইফা? এমপি মিন্টুর একমাত্র মেয়ে ইভা। ওহ। নাবিলের গা ছাড়া কথা শুনে ইভার মাথায় রক্ত টকবগিয়ে উঠল। তার সাথে মিষ্টিভাবে কথা না বলে কেমনভাবে কথা বলছে। ইভার কোনো সাড়া শব্দ না পেয়ে নাবিল বলে উঠল, কিছু বলার থাকলে বলুন, নয়তো কেটে দিলাম আপু। আমি আপনার আপু হই না তো কি হন? আমি ইফা, ইন্টার ফার্স্ট ইয়ারে আপনার কলেজের ছাত্রী। আচ্ছা, আর কিছু? বাই দ্য ওয়ে, আমার পার্সোনাল নাম্বার কই পেলেন? না মানে ভাইয়া, সসম্মানের সাথে বলছি, আপু প্লিজ আর কল দিবেন না, ধন্যবাদ, রাখছি, আসসালামু আলাইকুম। নাবিল কল কেটে দিল। সাথে সাথে ইফা গাছের নিচে বসে জোরে চিল্লিয়ে উঠল, ফোনের কলেও কেউ এভাবে রিজেক্ট করে ভাবা যায়? সে তো এখনও প্রেমপত্র দিলই না, তার আগে রিজেক্ট। এদিকে জেরিন হাসতে হাসতে দম আটকে যাচ্ছে। জেরিনের হাসি দেখে ইফা রেগে চলে যেতে নিলেই জেরিন বলে উঠ, ইফা বাকি 10টা ছেলের মতো ভাই না আমার, এক পিজি, তাও আবার পিহুর। চেষ্টা চালিয়ে যাও বলে হাসা শুরু করলো।
ইভা কোনো দিক না তাকিয়ে রেগে কলেজের ভিতর চলে গেল। জেরিন ও নিজের বাড়ি যাবার জন্য মেইন রাস্তার দিকে পা গেল। সাদি অ্যালেক্সের সাথে কথা বলে পিহুকে বাড়ি থেকে তুলে এনেছে। উদ্দেশ্য পিহুকে নিজের সাথে নিয়ে যাবে। এর শেষে পিহুকে কোথাও নেওয়া হলো না, তাই পিহুকে নিয়ে সব ঘুরবে বলে পিহুকে তুলে এনেছে। তবে পিহু কোনো মতো আসতে চায়নি, এই মানুষটাকে তার খুব ভয় করে। সাদি পিহুকে এক প্রকার টেনে নিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ পর ফাঁকা হাইওয়ের পাশে একটা গোডাউনের সামনে গাড়ি থামলো। সাদি গাড়ি থেকে নেমে পিহুকে নামালো। পিহুর ভয় করছে, এমন ফাঁকা জায়গায় কাকে ঘোরাতে নিয়ে আসে। পিহু কিছু বলার আগে সাদি পিহুর হাত ধরে গোডাউনের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করতেই পিহুর চোখ যায় একটা লম্বা লোক, লম্বা কোট পরা। সে মোবাইলে দেখছে কিডন্যাপাররা যেরকম এমন হয়। পিহু ভুরু কুঁচকে সাদির উদ্দেশ্যে বলল, এখানে কি করতে এসেছি আমরা? সাদি নির্লিপ্তভাবে জবাব দেয়, তোর মুখ বন্ধ করতে। মানে? কিছু না, স্টপ। আচ্ছা, ওই লোককে? সাদি পিহুর ইশারায় বোঝে। লোকটির দিকে তাকাতেই সাথে সাথে লোকটি এগিয়ে আসে। সাদির হাতে হাত রেখে কুশল বিনিময় করলো। পিহু লোকটার অর্ধেক। পিহু সাদির শার্ট খামছে ধরলো। সাদি সেদিকে তাকিয়ে লোকটির সাথে কথা বলা শুরু করলো। এক সময় লোকটি পিহুর দিকে তাকিয়ে সাদির উদ্দেশ্যে বলল, হো ইসে। সাদি পিহুর দিকে তাকিয়ে বাংলায় বলে উঠল, এটা নিয়ে ডিল হবে, নিয়ে যান। সাদির কথা শুনে পিহুর পিলে চমকে গেল। সাদির শার্ট ছেড়ে দিয়ে দূরে সরতে চাইলেই সাদির হাতের বাঁধন শক্ত হয়। পিহু কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি কি করতে চাচ্ছেন? তোকে একটু ভালোবাসা দেখাতে দেখ এবার প্রতি মিনিট কেমন লাগে। পিহু শুকনো ঢেক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি এমন করতে পারেন না, আমাকে ছাড়েন, আপনার পায়ে ধরি, ছেড়ে দেন আমাকে। সাদি, শাট আপ ইডিয়েট। পিহু, প্লিজ আমাকে ছেড়ে দেন। সাদি, সরি মাই ফাদার প্রিন্সেস। পিহু, আমি কোনোদিন আপনার সামনে আসবো না, ছেড়ে দেন দয়া করে। সাদি, এমনিতেই আসবি না আজকের পর। পিহু, ছেড়ে দেন। সাদি, ওকে ডান। সাদি পিহুর হাত ছেড়ে দিল। সামনে থাকা এলেক্স নামের লোকটার হাত থেকে একটা ব্যাগ নিল। ব্যাগের ভিতর টাকা। কত টাকা পিহু জানে না। পিহু কাঁদতে কাঁদতে বলল, এটা কিসের টাকা? সাদি এলেক্সের হাতে একটা কাগজ দিয়ে বলল, নিয়ে যাও। সাথে সাথে পিহু না বলে চিৎকার দিয়ে উঠে জ্ঞান হারিয়ে ফেলল। সাদির বুকে ঢলে পড়ল। পিহুর চিৎকার করে জ্ঞান হারিয়ে সাদির বুকে ঢলে পড়ল। সাদিকে ভড়কে গেল, তবে মুখ বয়ে তা প্রকাশ করলো না। এক হাত দিয়ে জড়িয়ে নিল নেতিয়ে যাওয়া পিহুকে। লোকটি ভয় পেয়ে গেল। কিছু জিজ্ঞাসা করতে যেতেই সাদি হাতের ইশারায় থামিয়ে দিল। বেশ কিছুক্ষণ লোকটির সাথে কথা বলে সাদি বাই বলে হ্যান্ডশেক করে বেরিয়ে আসলো। লোকটি চলে যেতেই সাদি জড়িয়ে রাখা পিহুর দিকে তাকিয়ে স্মিথ হেসে কোলে তুলে নিল পিহুকে। তারপর হাঁটা শুরু করলো নিজের গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে পিহুকে ব্যাক সিটে শুয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসলো। সাদি ড্রাইভিং সিটে বসে ভিউ মিরর ঘুমান্ত পিহুর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে এরাত দিয়ে নিজের সেট করা চুলগুলোর উপরে হাত বুলালো। তারপর কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বিড়বিড় করে বলে উঠল, এ তো হালকা কেন, খায় না নাকি? সাদির গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করলো। উদ্দেশ্য বাড়ি। আজ পিহুকে এখানে নিয়ে আসার দুটি কারণ ছিল। তার প্রথমত, পিহু তাকে ভুল বুঝে ঘৃণা করে, এটা সে বুঝতে পারছে। এতে নিজের প্রতি নিজে লজ্জিত, যেহেতু সাদিও পিহুদের সাথে দেশে ফিরে যাবে। এখানে পিহুকে কোথাও ঘোরানোর হয়নি। সাথে পিহুকে নিয়ে শপিং করার কথা বলেছিল আতিয়া বেগম, সেই জন্যই মূলত পিহুকে নিয়ে এসে বেরিয়েছিল। আরও একটা কারণ আছে, যা আপাতত তার মনের মধ্যেই ধামাচাপা রয়েছে। ছাদে গাড়ি চলছে জাঁকজমক রাস্তা দিয়ে। আশেপাশে বিশাল বিশাল বিল্ডিংগুলো ভিন্ন ভিন্ন রঙের আলোয় আলোকিত। রাস্তার পাশে ফুটপাত, ব্যস্ত শহরে ব্যস্ত মানুষ, সবার গায়ে শীতের পোশাক পরিধান করা, কারোর পা থেমে নেই। বারগুলোর বাইরে ফাঁকা ভেতরে মিউজিক লাইট চলছে। প্রায় 1.5 ঘন্টা পর ছাদে এসে পৌঁছালো নিজের ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়ি পার্কিং করে পিহুকে কোলে নিয়ে দরজা খুলে সোজা সিঁড়ি বেয়ে পিহুকে নিয়ে উপরে উঠে গেল। পিহু রুমে যেতে গিয়েও ফিরে আসলো, নিজের রুমে ঢুকে পড়ল। পিহুকে সযত্নে নরম বিছানায় শুয়ে দিয়ে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে
ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নাবিলের সাথে জেরিনের বড় আকারের একটা দ্বন্দ্ব লেগেছে। যদিও জেরিন নিজের দোষ স্বীকার করেছে, তবুও নাবিল প্রচণ্ড রেগে আছে জেরিনের উপর। জেরিনের গলা ছেড়ে মিনমিনিয়ে বলে উঠল, বিশ্বাস কর ভাইয়া, আমি দিতে চাইনি। ইফা আমার পিছনে আঠার মতো লেগেছিল, বিরক্ত হয়ে দিয়েছি। তোর নাম্বার। নাবিলের মাথা গরম। আঘাত ছোঁয়া নাবিল রেগে কঠিন কণ্ঠে বলে ওঠে, আসলে স্টিবুট তুই কী করছিস জানিসও? আমার আব্বুর কাছে গিয়ে বলেছে আমি নাকি ওর সাথে ফিজিক্যাল রিলেশন ছিলাম। আমার আব্বু বিশ্বাস না করলেও কেঁদে কুটে ভাসিয়েছে। তারপর আরও বলেছে যে ও বিয়ে করতে চেয়েছে সেই নাকি আমি ওকে ছেড়ে দিয়েছি। ও ভালো স্টুডেন্ট বলে আমার আম্মু ওর কথা বিশ্বাস করে ফেলছিল। একটা মেয়ে কত বড় নির্লজ্জ বেহায়া হলে একদিনের নাম্বার দিয়ে পরের দিন এমন কাজ করে। তুই জানিস কত কষ্ট করে সামলেছি সব। যেই ওকে মেডিকেল করতে বললাম তখন মেয়ে রাজি হলো না। কথাগুলো বলে রাগে কাঠের দরজা দৌড়ে পাঁচ মারল নাবিল। জেরিন ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আসলে কাল রাতে ইফা তাকে কল দিয়েছিল, নাবিল তাকে বলক কেন দিয়েছে। শুনতে তখন জেরিন ইচ্ছা মতো অপমান করে বলে দেয়, সাহস থাকলে নাবিল ভাইকে বিয়ে করে বউ হয়ে দেখাও। আর ইফা একটা সূত্র ধরে এমন বাজে একটা পরিকল্পনা করে। জেরিন নিচু স্বরে নাবিলকে বলে, আমি সরি ভাইয়া, আমার জন্য এত কিছু হয়ে গেল। আর ইউ মেট, তুই জানিস এতে আমার বা আমার আব্বুর মান সম্মান কতটুকু আঘাত হানলো। সরি ভাইয়া, বাট ইফা কই? ওর ভাই এসে নিয়ে গেছে মাপ চেয়ে। আসলে ও তো নতুন স্টুডেন্ট, তার উপর ভালো স্টুডেন্ট, তাই ওকে দেশের বাইরে পড়াবে বলে চিন্তা নিয়েছে। আর ও এমন না, শুধু তুই ওকে অপমান করছিলি বলে এমন জঘন্য কাজ করেছে। আমি বুঝতে পারিনি ভাইয়া। আমি ওরে অনেকবার বলছি পিও আর তোমার কথা, এই মেয়ে বিশ্বাস করতো না। আমি কি করব, তাই তো রাগে অপমান করেছি ওরে। আচ্ছা যাই হোক, বাদ দে। পিওর কোনো খবর জানিস তুই? না ভাইয়া, তবে আন্টির সাথে কথা হয়েছে, কাল রাতে ফোন দিয়েছিলাম। কি বলেছে? আন্টি হসপিটাল ছিল, আঙ্কেলের অপারেশন আজ। মানে এখন তো সেখানে রাত, আর অপারেশন হয়ে গেলে সপ্তাহখানেক পর দেশে ফিরে আসবে। ওহ, কি হলো? মেয়েটাকে আজ কয়েকদিন দেখা হয়নি, কণ্ঠস্বরও শোনা হয়নি। আচ্ছা চল, তোরে বাসায় পৌঁছে দেই। না ভাইয়া, আমি যেতে পারবো। আরে চল। নাবিল জেরিনকে নিয়ে নিজের বাইকের কাছে এসে উঠে বসে। জেরিনও নাবিলের পিছনে উঠে বসে। নাবিল বাইক স্ট্যান্ড দেয়। কলেজ ক্যাম্পাস থেকে বাইকে বেরিয়ে রোদ্দুজ্জ্বল চকচকে জ্যাম ভরা রাস্তায় চলতে থাকলো। রাত 2:20। হসপিটালে কেবিনে বসে আছে আতিয়া বেগম। সাদি দেখে মাত্র চলে গেল। অপারেশন সাকসেসফুলভাবে হয়েছে। ইলিয়াস চৌধুরী জ্ঞান ফিরেছে, তবে অক্সিজেন চলছে। প্রায় 3 ঘন্টা আগে তাকে কেবিনে শিফট করা হয়েছে। ডাক্তার বলেছে রোগীর পরিবার চাইলে কিছুদিন পর রোগীকে শারীরিক উন্নতি দেখার জন্য রোগীকে দেশে নিয়ে যেতে পারে, তবে 2 মাস পরে এসে চেক আপ করতে হবে। সাদি ওয়াশরুম থেকে বেরোতে বেড সাইডে টেবিলে থাকা নিজের লেটেস্ট আইফোনটাকে ভাইব্রেট হতে দেখে কপাল কুঁচকালো। সাদি ফোনটা হাতে নিতেই ফারাদের নামটা ভেসে উঠল, বিজ্ঞাও লেখাটা। সাদি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফরাদ বলে উঠল, সাদি, ইয়োর ফাদার্স অপারেশন উইল বি ফিনিশড ইন আ লিটল হোয়াইল। উই আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার টু হসপিটাল। ওকে, আই এম কামিং। সাদি পিওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজের রুমের সিসি ক্যামেরাটা পিওর দিকে করে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হসপিটাল তার এখন খুব প্রয়োজন। হসপিটালে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে ইলিয়াস চৌধুরীকে অপারেশন থিয়েটার থেকে বের করা হলো। সাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে আতিয়া বেগমকে নিয়ে কেবিনে গেল। সেখানে ইলিয়াস চৌধুরীর পাশে তাকে বসিয়ে ডাক্তারদের সাথে অনেকক্ষণ কথা বলে কেবিনে আসলো, হাতে একটা খাবারের প্যাকেট। সাদিয়া আতিয়া বেগমের হাতে খাবারের প্যাকেট দিয়ে খেয়ে নিতে বলল। আতিয়া বেগম সাদির খাবারের কথা জিজ্ঞাসা করলে সে কিছু না বলে আতিয়া বেগমকে খেয়ে নিতে বলে। ইলিয়াস চৌধুরী জ্ঞান আসলে সাদি চেক আপ করে আতিয়া বেগমের থেকে বিদায় নিয়ে চলে আসে। সাদি এই খাতে দিয়ে ড্রাইভ করছে, আর আর এখান দিয়ে আঙুল ঘষতে ঘষতে কপালে প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সাদি কপাল ঘষতে ঘষতে ভাবতে লাগলো,
সাদি এক হাত দিয়ে ড্রাইভ করছে আর এক হাত দিয়ে আঙুল ঘষছে কপালে। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সাদি কপাল ঘষতে ঘষতে ভাবতে লাগলো, পিহুর ঘুমান্ত নিষ্পাপ মুখচ্ছেরি কথা, যে মুখে মায়ায় ভরপুর। সাদির খুব টানে, তবে সাদি দ্বিতীয়বার আর আগের মতো ভুল করতে চায় না। সাদি চায় এবার পিহু নিজ থেকে সাদির পুনরায় আবদ্ধ হোক। সাদি ড্রাইভ করতে করতে নিজের মোবাইলটা চালু করে পিহু যে ঘরে আছে সেই ঘরে সিসিটিভি ফুটেজ চেক করে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। পিহু ঘুম থেকে উঠে টেবিলের উপর থাকা খাবারের প্যাকেট থেকে খাবারগুলো বের করে খেয়ে আবার সাদির বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে ওয়েনের বোতল বের করে চোখ বুজে খাওয়া শুরু করেছে। সাথে বিরক্ত হয়, এই মেয়ে কি জানে না এগুলো ড্রিঙ্কস, এগুলো খেলে নেশা হয়, নাকি ইচ্ছে করে খায়। সাদি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্পিড বাড়িয়ে দেয়। ব্ল্যাক মার্সিডিজটা ছুটে চলে সাদির ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে। এদিকে পিহু ঘুম থেকে উঠে নিজেকে ছাদের নরম বিছানায় আবিষ্কার করে। মুহূর্তেই মনে পড়ে যায় আগের ঘটনা। মোবাইলটা খুঁজে পায় না। এদিকে পিহুর প্রচণ্ড খিদে লেগেছে। খিদের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। পিহু উঠে বসে নিজের চুলগুলো ঠিক করে হাতে তালু দিয়ে চোখ কসলাতে চোখে পড়ে সোফার টি টেবিলের উপরে খাবারের প্যাকেট। পিহু নিজের হাতে চিমটি কেটে শিওর হয়ে নেয় যে সত্যি দেখেছে কিনা, নাকি খিদের জন্য চোখে ভুল দেখছে। পিহু জোরে বাম হাত দিয়ে নিজের ডান হাতে চিমটি কেটে নিজের চেলিয়ে উঠল। দিদির প্রতি নিজেরই বিরক্ত লাগছে। পিহু উঠে দাঁড়ালো বিছানা থেকে। এক পা করে সোফার দিকে এগিয়ে গিয়ে বসে পড়ল সোফায়। তারপর দরজা দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ। পিহুর কিশোরী মন বলে দিয়েছে ডাক্তার তাকে আটকে রেখে গেছে। পিহুর একটু রাগ লাগলেও আপাতত তার খাওয়া আগে পরে রাগ করা যাবে। পিহুর টি টেবিলের উপর থেকে খাবারের প্যাকেটটা তুলে নিতেই চোখে পড়লো একটা রেডি কাপ নুডলস আর কিছু সিঙ্গারা। পিহুর খাওয়া শুরু করলো। হঠাৎ পিহুর চোখ পড়ল একটা ঝাল এর দিকে। পিহুর দেশে থাকতে জেরিনের সাথে অনেক ঝাল খেয়েছে ফুচকায়, তাই ঝাল দেখে তুলে নিল। পিহু ঝাল খেতে পারে। পিহু ঝালটা নিয়ে আগে এক কামড় সিঙ্গারা দিয়ে পুরো ঝালটা কসকস করে গাল দিয়ে চিবোতে থাকলো। তবে কিছুক্ষণের মধ্যে পিহুর কান গরম হয়ে গেল। পিহু বুঝতে পারল না, এমনি ঝাল মনে করে নাগামরি চিবিয়েছে সে। পিহু থু থু করে ওয়াশরুমে ছুটল। তাড়াতাড়ি কুলি করলো, তবে এতে ঝাল আরও বেড়ে গেল। তাই উপর নিচ আভার বরফের চেয়ে ঠান্ডা। পিহু তাড়াতাড়ি রুমে এসে ছোটাছুটি শুরু করলো। পানির খুঁজে দরজায় গিয়ে ধাক্কা দিল, তবুও খুলল না। পিহু ছুটে বিছানায় এসে শুয়ে পড়ল। পিহুর চোখ দিয়ে পানি পড়ছে, চোখ মুখ লাল হয়ে গেছে, ফর্সা মুখচ্ছিরি লাল হয়ে গেছে। তখন পিহুর মনে হলো ছাদের বেডসাইড টেবিলে সেই বাজে গন্ধের পানির কথা। পিহু প্রথমে না চাইতেও পরে ঝালের জন্য তাড়াহুড়া করে বের করে সিপি খুলে ঢকঢক করে খাওয়া শুরু করে। তাদের প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছায়। পিহুর জন্য চেনায় তার মাথা খারাপ। পরপর 2 বোতল খেয়ে বিছানায় উপর হয়ে পড়ে আছে পিহু। বর্তমানে তার সাধারণ হুঁশ নেই। অল্পতেই নেশা ধরে গেছে তার। ঝাল লাগছে কি সেই অনুভূতিটুকু নেই। তবুও বিছানায় উবুর হয়ে সে। সারি দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে ফ্রিজ থেকে চকলেট বের করে নিয়ে এক প্রকার ছুটে গেল উপরে। সিঁড়ি বেয়ে উপরে গিয়ে উঠে নিজেই দরজার কাছে এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই পিহু ছুটে এলো ছাদের দিকে। সাদি প্রস্তুত হয়েছিল আগে থেকেই। সাদি পিহুর গালে জোরে করে চকলেটের টুকরো পড়ে দিল। ডার্ক চকলেট হওয়াটাই কিছুটা তেতে লাগলো। এতে পিহুর ঝাল কমে যায়। পিহু আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সাদির টি টেবিলের উপর থেকে খাবারগুলো পরিষ্কার করে বিছানার পাশে থাকা ওয়াইনের বোতলগুলো নিয়ে নিচে এসে ডাস্টবিনে ফেলে দিল। তারপর নিজে ফ্রিজ থেকে সালাদ বের করে খেয়ে নিয়ে উপরে গিয়ে রুম লক করে দিল। সে জানে এই মেয়ে আজ মাতলামি করবে, আর এখন কোনো ওষুধ দিলে বমি করে ভাসাবে, সাথে কোনো কাজই হবে না, আরও অসুস্থ হয়ে যাবে। তাই ছাদের রুম লক করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। প্রায় আধা ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। সাদি পরনে হাফ প্যান্ট আর হাফ হাতার অ্যাশ কালারের টি শার্ট। সাদি আয়নার সামনে এসে নিজের চুলগুলো ঠিক করে নিয়ে ল্যাপটপ নিয়ে বিছানার পাশে বসলো আর চোখে তাকালো জোরে জোরে নিঃশ্বাস ফেলা পিহুর দেখে। সাদি নিজের কাজে মনোযোগ দিল।
এই কয়েকদিন ব্যবসায় মন দেওয়া হয়নি তার। সাদি একটু মনোযোগ দিতেই পিহু গড়িয়ে এসে সাদিকে জড়িয়ে ধরল। সাদি বিরক্ত হলো। পিহু হাত ছাড়িয়ে উঠে তেতেই পিহু উঠে বসে এলোমেলো চুল নিয়ে পাগলামির মতো দেখাচ্ছে পুরো। সাদি এক পলক তাকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতেই পিহু সাদির হাত টেনে নিয়ে ছোট পিট পিট করে খুলে তুতলানো কণ্ঠে বলে ওঠে, এই যে ফেস্টুস, ডাক্তার কই যান? হোয়াট? এসব ইংলিশ ফিংলিশ আমার কাছে বলবেন না, আমি বাঙালি বুঝলেন? সাদি বুঝে গেল নেশা ধরে গেছে পিহুর। সাদি জানে আজ তার কপালে দুঃখ আছে। কি ভুল যে করেছে। সে ডয়ের লক না করে আগে একবার ফাহাদের এক মেয়ে ফ্রেন্ড খেয়েছিল, পরে নাকি মাতলামি করেছিল। সাদি ফাহাদের কাছে শুনলেও গুরুত্ব দেয়নি। সে জানে মেয়েদের শরীর অল্পতেই ইফেক্ট করে, কিন্তু এখন ফাহাদের কথাগুলো মনে পড়েছে। তাদের ভাবনার মাঝে পিহু বলে ওঠে, এই ফেস্টু ডাক্তার কি ভাবছেন? সাদি বিরক্ত লাগছে। ভুরু কুচকে পিহুর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো, যে হাত পিহু ধরে রেখেছে। সাদিকে কিছু বলতে না দেখে পিহু আবার বলে ওঠে, আপনি এমন করে কি দেখছেন? আপনাকে কিন্তু সেই লাগছে। পুরো বিদেশি নয়, উফ। এবার সাথে ঝাড়া মেরে পিহু আর ছাড়িয়ে নেয়। সে জানে পিহু সারা রাত উল্টাপাল্টা পাগলামি করবে, কিন্তু এতে তার রাগ বেড়ে যাবে। সাদি উল্টো দিকে ফিরে যাওয়া শুরু করলে হঠাৎ পিহু জোরে এক টান দেয়। ফলে সাদি ঘুরে এসে পিহুকে নিয়ে বিছানায় পড়ে। সাদির হাতের ল্যাপটপটা বিছানার এক কর্নারে গিয়ে পড়ে। সাদি কিছু বলার আগে পিহু সাদের হাতে কামড় দেয়। সাদির চোখ বুজে সহ্য করে নিয়ে পিহুকে ছাড়িয়ে উঠে বসে। সাথে সাথে পিহুও উঠে বসে ছাদের কোলে। তারপর সাদির গলা জড়িয়ে ধরে নিজের হাত দিয়ে। সাদিকে ছাড়াতে চাইলে পিহু হিস হিস করে সাদির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে,